দুপুরের সময় আর পুনে শহরের রাস্তাগুলো সূর্যের তীব্র গরমে দাউ দাউ করে জ্বলছিল। ট্রাফিকের শোরগোল, রিকশার হর্ন, মোটরসাইকেলের গর্জন আর বাসের ইঞ্জিনের ধোঁয়া পুরো বাতাস ভরিয়ে দিয়েছিল। ঘামে ভেজা মানুষজন এর তাড়াহুড়া করে যার যার কাজে ছুটে যাচ্ছিল। রশ্মি ভার্মা, যে একটি স্থানীয় কলেজের মেধাবী ছাত্রী, সে তার ব্যাগ কাঁধে নিয়ে স্কুটিতে করে বাড়ি ফিরছিল। প্রচণ্ড গরমে তার কপাল বেয়ে ঘামের ফোঁটা গড়িয়ে পড়ছিল। তবু তার চোখ সোজা সামনে রাস্তায় স্থির ছিল। একটি বড় মোড়ে পৌঁছেই সে গতি একটু কমাল, চারপাশের পরিস্থিতি বোঝার জন্য। রশ্মি সবসময় ট্রাফিকের নিয়ম মেনে চলত। হঠাৎ সামনে দুজন লম্বাচড়া পুলিশ অফিসার, ইন্সপেক্টর ভুয়াস সিং আর সাব ইন্সপেক্টর রাজেশ পাটিল, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেল। তাদের ভঙ্গি এমন যেন কোনো ভয়ঙ্কর অপরাধীকে থামাচ্ছে। রশ্মি সঙ্গে সঙ্গে ব্রেক চাপল, আর স্কুটি হঠাৎ থেমে গেল। ভুয়াস সিং সামনে এগিয়ে এলো, মুখে কর্তৃত্ব আর কণ্ঠে করা ভাব। স্কুটি সাইডে লাগাও। চারপাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন মানুষ থেমে দেখতে লাগল। রশ্মি শান্ত থাকার চেষ্টা করে জিজ্ঞেস করল, জি স্যার, কি ব্যাপার? রাজেশ এগিয়ে এসে স্কুটির হেডলাইটের দিকে ঝুঁকে এক নজর দেখল। তারপর ব্যঙ্গাত্মক হাসি দিয়ে বলল, হেডলাইট খারাপ, এটা রাস্তায় বিপদের কারণ। ৫,০০০ টাকা জরিমানা দিতে হবে, না হলে গাড়ি জব্দ করব। রশ্মি চমকে উঠল। তার লাইট একদম ঠিকঠাক কাজ করছিল। সে সঙ্গে সঙ্গে বলল, আমার লাইট তো একদম ঠিক আছে স্যার। এই অভিযোগ মিথ্যা। তার কণ্ঠে ভয় নয়, আত্মবিশ্বাস ছিল। চারপাশের লোকজন একে অপরের দিকে তাকাতে লাগল, কিন্তু কেউ কিছু বলার সাহস পেল না। ভোসের গলায় আরো কঠোর সুর এলো, বেশি চালাকি দেখানোর চেষ্টা করো না, নয়তো ফল খারাপ হবে। রশ্মি গভীর শ্বাস নিল। নিজের স্নায়ু নিয়ন্ত্রণে এনে স্পষ্টভাবে বলল, কানুন অনুযায়ী চালান কাটুন, আমি হাতে টাকা দেব না। এই কথা শুনে ভুয়াস আর রাজেশ দুজনের চোখে রাগের ঝিলিক দেখা দিল। ভুয়াস রাজেশের দিকে তাকিয়ে আবার রশ্মির দিকে ঝুঁকে বলল, দেখি তোমার এই আত্মবিশ্বাস কতক্ষণ থাকে। এটাই সেই মুহূর্ত ছিল যখন এক সাধারণ দিন এক ভয়ঙ্কর গল্পে রূপ নিতে চলেছিল। এমন এক গল্প যেখানে এক সাধারণ মেয়ে ক্ষমতার নেশায় বুথ দুর্নীতিগ্রস্ত পুলিশকে চ্যালেঞ্জ জানিয়েছিল, আর পুরো শহরকে দেখিয়ে দিয়েছিল যে সত্য আর সাহসের সামনে অন্যায় বেশিক্ষণ টিকতে পারে না। রশ্মির শেষ বাক্য যেন ভোসের অহংকারকে ভেঙে চুরমার করে দিল। তার চোখের আগের লালচে ঝিলিক ফুটে উঠল। সে দ্রুত এক পা এগিয়ে এসে রশ্মির বাহু শক্ত করে চেপে ধরল। এত জোরে চেপেছিল যে তার হাতে দাগ পড়ে গেল। হুমকির সুরে বলল, এই রাস্তায় আমারই আইন চলে, বুঝেছ? আইনকানুন কলেজে পড়ানো হয়, আমরা এখানে নিজের নিয়ম চালাই। রাজেশ, যে একটু দূরে দাঁড়িয়ে সব দেখছিল, এক ঘৃণিত হাসি দিয়ে স্কুটিকে টেনে একপাশে নিয়ে গেল। তারপর ইচ্ছে করে জোরে লাথি মারল। ধাক্কায় স্কুটির সামনের অংশ কেঁপে উঠল। রশ্মির বুকের ভেতর ধকধক করতে লাগল, তবু সে নিজের জায়গায় দাঁড়িয়ে থাকল। এটাই আমার একমাত্র যাতায়াতের মাধ্যম, এটায় হাত দেবেন না। রশ্মি জোরে বলল, যেন চারপাশের মানুষ শুনতে পায়। কিন্তু রাজেশ হেসে উঠল, আগে তোমাকে শিক্ষা দেব, তারপর গাড়িও নিয়ে যাব। আর হ্যাঁ, এখানে মানুষ শুধু দেখতেই জানে, বাঁচাতে কেউ আসবে না। বলেই সে চারপাশে তাকাল। সত্যিই মানুষজন দাঁড়িয়েছিল, কেউ মোবাইল বের করে ভিডিও করছিল। কিন্তু এগিয়ে এসে সাহায্য করার সাহস কারো হয়নি। শহরে এই দুইজনের ভয়ের সুনাম ছিল। এক মুহূর্তের জন্য রশ্মির মনে হলো চুপ থাকা ভালো, কিন্তু সঙ্গে সঙ্গে সে নিজেকে মনে করিয়ে দিল, চুপ থাকাই এমন লোকদের শক্তি দেয়। সে কিছু বলার আগেই হঠাৎ ভস জোরে ধাক্কা দিল। রশ্মি হোঁচট খেয়ে পিছনে পড়ে গেল। তার হাত গরম তারকলে ঘষা খেল, হাঁটু চিরে গেল। ব্যথার মাঝেও সে কষ্ট করে ওঠার চেষ্টা করল। এদিকে ভুয়াস আর রাজেশের মুখে বিজয়ের গর্ব ফুটে উঠল, যেন তারা বড় কোনো জয় পেয়েছে। রশ্মি কষ্টে সৃষ্টে তার ব্যাগ সামলে ফোন বের করল। কাপা হাতে সে সরাসরি তার ভাই অর্জুন ভার্মার নম্বর ডায়াল করল। অর্জুন শুধু তার ভাই নয়, ভারতীয় সেনাবাহিনীর এক সাহসী ক্যাপ্টেন, যে সবসময় সত্য আর ন্যায়ের পক্ষে দাঁড়াত। ফোন ধরতেই রশ্মি হাঁপাতে হাঁপাতে কাপা গলায় বলল, অর্জুন ভাই, তাড়াতাড়ি আসো, বাস স্ট্যান্ডের মোড়ে আছি। এই পুলিশরা। তার কথা শেষ হওয়ার আগেই ভস ঝাঁপিয়ে পড়ে ফোনটা কেড়ে নেওয়ার চেষ্টা করল। রশ্মি জোরে চাপ দিয়ে ফোন নিজের শরীরের পেছনে লুকিয়ে ফেলল। ভস রাগান্বিত গলায় বলল, কাদের সঙ্গে কথা বলছ? রশ্মি কোনো উত্তর দিল না। রাজেশ এগিয়ে এসে বিদ্রূপ করে বলল,
এটার বাড়ির লোক যদি আসে তাদেরও খারাপ পরিণতি হবে। আমরা আজ পর্যন্ত কাউকে ছাড়িনি। ফোনের উপাস থেকে তখনও অর্জুনের কণ্ঠ ভেসে আসছিল। রশ্মি, কথা বলো। রশ্মি তাড়াহুড়ো করে বলে উঠল, ভাই, এই দুজন, তাড়াতাড়ি এসো। আর এর আগেই ভস হাত বাড়িয়ে ফোনে আঘাত করল। ফোন মাটিতে পড়ে গেল, কিন্তু কল কেটে যায়নি। অর্জুন প্রতিটি শব্দ শুনে ফেলল। ভস ফোন তুলে নিয়ে এবার কল কেটে দিল। তারপর রশ্মির দিকে ঝুঁকে বলল, এখন দেখি তোমার হিরো ভাই কবে আসে। ততক্ষণে তোমাকে এমন শিক্ষা দেব যে সারা জীবন মনে রাখবে। রশ্মি তার আহত হাত দিয়ে মুখ মুছে নিয়ে কণ্ঠে বলল, তোমাদের এর জবাব দিতে হবে। ইউনিফর্মের আড়ালে লুকানো গুন্ডারা। এটা শুনে রাজেশ সামনে এগিয়ে এসে বলল, এই মেয়ে খুব বেশি কথা বলে। ভস, কি বলো? এখনই এর স্কুটি তুলে গোডাউনে নিয়ে যাই। ভস মাথা নেড়ে সম্মতি দিল। হ্যাঁ। তারপর দুজন মিলে রশ্মিকে আরও ধাক্কা দিয়ে সরিয়ে দিল। স্কুটিটা পিকআপ ভ্যানে তুলে নিল। গোডাউনের নাম শুনেই চারপাশের কিছু লোক চমকে উঠল, কারণ সবাই জানত সেটি ছিল অবৈধ কাজের আস্তানা। রশ্মি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রইল। বুকের ভেতর ধুকপুকানি, শ্বাস দ্রুত, শরীরে ক্ষত আর পোশাকে ধুলো। কিন্তু তার চোখে ভয় নয়, ক্ষোভ জ্বলছিল। সে মনে মনে শপথ নিল, আজকের দিন হবে এই দুজনের শেষ দিন, যখন তারা নিরীহ মানুষের ওপর অন্যায় করতে পারবে না। এই চিন্তার মাঝেই তার ভেতরে এক ধরনের অদ্ভুত শান্তি এলো। কারণ সে জানত তার ভাই অর্জুন এখন রওনা দিয়েছে। আর অর্জুনকে সে ভালো করেই চিনত। সে কখনো অন্যায় চুপচাপ মেনে নেয় না। সেদিন রাস্তার প্রতিটি মানুষ এক সাধারণ মেয়ের চোখে সেই দৃঢ়সংকল্প দেখেছিল, যা বড় বড় ইউনিফর্ম পরা কর্মকর্তাদেরও কাঁপিয়ে দিতে পারে। রশ্মির আহত হাত কাঁপছিল, কিন্তু তার দৃষ্টি স্থির ছিল সেদিকেই, যেদিকে ভস আর রাজেশ তার স্কুটি নিয়ে চলে গেছে। রাস্তার লোকজন আস্তে আস্তে ছত্রভঙ্গ হতে লাগল। কেউ বলল, ঝামেলায় জড়িও না। কেউ বা শুধু ভিডিও করে চুপচাপ চলে গেল। প্রতিটি মুখে একটাই ছাপ, ভয়। ভসের ধাক্কায় রশ্মির কাঁধে ব্যথা হচ্ছিল, কিন্তু এই ব্যথা তার ভেতরে জমে ওঠার আগের কাছে কিছুই না। সে জানত এটাই হয়তো তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। কিন্তু এখন আর পিছু হটার উপায় নেই। কিছুক্ষণ পর ভস ফিরে এলো, হাতে এক বাজে গন্ধযুক্ত বালতি। সেটা ছিল নোংরা নালার পানি। দুর্গন্ধে চারপাশের পরিবেশ আরও ঘৃণ্য হয়ে উঠল। রশ্মি কিছু বলার আগেই ভস পুরো বালতি তার উপর ঢেলে দিল। পানি তার পোশাক আর চুল বেয়ে গড়িয়ে পড়ল। রোদে ভিজে সে আরও ক্লান্ত ও অবসন্ন দেখাচ্ছিল। রশ্মি দাঁত চেপে বলল, তোমাদের এর জবাব দিতেই হবে। ভস বিদ্রুপ করে হেসে উঠল, আমাদের এখানে কেউ থামাতে পারবে না। রাজেশ হাতের ইশারায় পিকআপ ভ্যানের ড্রাইভারকে বলল, স্কুটি নিয়ে পুরনো গোডাউনে চলে যাও। গোডাউনটা শহরের প্রান্তে এক নির্জন এলাকায় ছিল। সবাই জানত সেখান থেকে কোনো ভালো খবর আসে না। রশ্মি রাস্তার মাঝখানে বসে রইল। পোশাকে নোংরা পানির দাগ, ক্ষত থেকে রক্ত ঝরছে, মুখে লেগে আছে ক্রোধ। কিন্তু চোখে শুধু এক জিনিস, তার ভাই অর্জুনের প্রতি বিশ্বাস। প্রায় ২০ মিনিট পর দূর থেকে ইঞ্জিনের গর্জন শোনা গেল। এই শব্দ রশ্মির কাছে আসার প্রথম আলো হয়ে এলো। একটি ফৌজি বাইক দ্রুতগতিতে এসে মোড়ে থামল। হেলমেট খুলতেই অর্জুন ভার্মার মুখ স্পষ্ট হল। কপালে ঘাম, চোখে দ্বিধা আর চিন্তার ছাপ। অর্জুন ঝুঁকে রশ্মির ক্ষতগুলো দেখল। তার হাত আর হাঁটু ছিঁড়ে গিয়েছিল, কাঁধে স্পষ্ট দাগ পড়েছিল। পোশাক থেকে তখনও নোংরা পানির দুর্গন্ধ বের হচ্ছিল। হাঁপাতে হাঁপাতে রশ্মি বলল, ভাই, ভস আর রাজেশ স্কুটি নিয়ে গেছে। আমাকে মারছেও। এরা সাধারণ পুলিশ নয়। এদের পেছনে কেউ আছে, কোনো বড় লোক, যে সবসময় এদের রক্ষা করে। অর্জুন তার কথা মনোযোগ দিয়ে শুনল। তারপর সোজা দাঁড়িয়ে চারপাশে তাকাল। কয়েকজন তখনও দূর থেকে দেখছিল, কিন্তু কারো সাহস হল না এগিয়ে এসে কিছু বলার। অর্জুন দাঁত চেপে ফেলল। তার ভেতরে তখন সৈনিক আর ভাই দুজন একসঙ্গে জেগে উঠেছিল। আজ ওদের শিক্ষা দিয়ে ছাড়ব, অর্জুন কণ্ঠে বলল। তার কণ্ঠে সেই দ্বিধা ছিল, যা যুদ্ধক্ষেত্রে শত্রুর সামনে দাঁড়ানো এক সৈনিকের থাকে। রশ্মি দুর্বল হাসি দিয়ে বলল, ভাই, সাবধানে থেকো। এরা খুব বিপজ্জনক। অর্জুন তার কাঁধে হাত রেখে বলল, রশ্মি, আমি কখনো বিপদের সামনে থেকে পিছাই না। এখন এই লড়াই শুধু তোমার না, আমারও। সে রশ্মিকে পাশের এক রিকশায় বসালো আর ড্রাইভারকে বলল,
ওকে সোজা হাসপাতালে নিয়ে যান, চিকিৎসা করান, টাকার চিন্তা করবেন না, আমি শিগগির ফিরে আসব। রিকশা চলে যেতেই অর্জুন বাইকের ইঞ্জিন স্টার্ট দিল। দ্রুত গতিতে সে রওনা হল সেই দিকে যেখানে তার ধারণা ছিল ভস আর রাজেশ লুকিয়ে আছে। তার চোখে তখন একটাই দৃশ্য ঘুরছিল, তার বোনের আহত শরীর, ভেজা পোশাক আর সেই অসহায়ত্ব যা ইউনিফর্ম পরা লোকদের অন্যায়ের কারণে তৈরি হয়েছিল। সেই দৃশ্য তার ভেতরে এমন এক আগুন জ্বালিয়ে দিয়েছিল যা আর নেবার নয়। এটা শুধু এক ভাইয়ের ক্ষোভ ছিল না, বরং এক সৈনিকের হৃদয়ের ডাকও ছিল। যে সৈনিক দেশের প্রতিটি নাগরিককে রক্ষা করতে প্রস্তুত থাকে, শত্রু সীমান্তে হোক বা ইউনিফর্মের আড়ালে লুকানো থাকুক। অর্জুন ভার্মা সরাসরি শহরের প্রধান পুলিশ স্টেশনে পৌঁছাল। তপ্ত রোদ, বাইকের ইঞ্জিনের গর্জন আর টায়ারের ঘর্ষণ যেন তার ভেতরের ঝড়ের প্রতিচ্ছবি হচ্ছিল। স্টেশনের গেটে ডিউটিতে থাকা কনস্টেবল যখন তার ফৌজি ইউনিফর্ম দেখল, সঙ্গে সঙ্গে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। অর্জুন কোনো কথা না বলে ভেতরে ঢুকল। তার পদক্ষেপে এক সৈনিকের আত্মবিশ্বাস আর এক ভাইয়ের রাগ দুই ফুটে উঠছিল। ভেতরে ঢুকতেই হলো ঘরে বসে থাকা কয়েকজন অফিসার মাথা তুলে তাকাল। তাদের একজন দ্রুত এগিয়ে গিয়ে দরজা খুলে দিল। কারো ফিসফিসানি শোনা গেল, ডিএসপি সাহেব আসছেন। কয়েক মুহূর্ত পর এক মধ্যবয়সী, মাঝারি গড়নের মানুষ আরাম করে ভেতর থেকে বেরিয়ে এলো। মুখে কৃত্রিম হাসি, চোখে লুকোনো চাতুর্য। তিনিই ছিলেন ডিএসপি প্রভাকর নায়েক। তিনি হাত বাড়িয়ে বললেন, ক্যাপ্টেন সাহেব, আমাদের স্টেশনে স্বাগতম। বলুন, কি কারণে আসা? অর্জুন তার হাত উপেক্ষা করে সরাসরি চোখে চোখ রেখে বলল, ইন্সপেক্টর ভস সিং আর সাব ইন্সপেক্টর রাজেশ পাটিল কোথায়? প্রভাকর মুহূর্তের জন্য চমকে উঠল। মুখে হালকা ভয় ভেসে উঠল, কিন্তু তাড়াতাড়ি তা হাসির আড়ালে লুকিয়ে ফেলল। হতে পারে তারা ফিল্ডে আছে। কোনো বিশেষ কারণ? অর্জুন এক পা সামনে বাড়িয়ে বলল, বিশেষ কারণ হল, আজ সকালে তারা আমার বোন রশ্মি ভার্মাকে মিথ্যা অভিযোগে আটকায়। তার উপর হাত তোলে, নোংরা পানি ঢালে, তার স্কুটি বাজেয়াপ্ত করে আর প্রকাশ্যে ঘুষ চায়। সবকিছু রাস্তার মাঝখানে হয়েছে, মানুষের সামনে, আর কেউ সাহস পায়নি থামাতে। ঘরে হঠাৎ নীরবতা নেমে এলো। পেছনের টেবিলে বসা দুই কনস্টেবল একে অপরের দিকে তাকাল। প্রভাকর ধীরে বলল, ক্যাপ্টেন, হয়তো কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। আমাদের ফোর্সের লোকেরা এমন করে না। অনেক সময় সাধারণ মানুষই সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। অর্জুনের চোখে ক্ষোভের ঝিলিক দেখা দিল। সে জোরে টেবিলে হাত মেরে উঠল। ফাইলপত্র এদিক ওদিক ছড়িয়ে পড়ল। ভুল বোঝাবুঝি? আমি নিজ চোখে আমার বোনকে আহত অবস্থায় দেখেছি। এটা আপনার লোকেরাই করেছে। আর আমি এখানে থেকে এক পাও নড়ব না যতক্ষণ না ওরা দুজন আমার সামনে আসে। প্রভাকরের মুখে এখন আর নরম ভাব নেই। গম্ভীর কণ্ঠে সে বলল, ক্যাপ্টেন, আপনাকে আপনার ভাষার খেয়াল রাখতে হবে। এটা পুলিশ স্টেশন, আর্মির বেস নয়। অর্জুন তীব্র কণ্ঠে জবাব দিল, এটাও কোনো গুন্ডাদের আড্ডা নয়, বা অন্তত হওয়া উচিত নয়। কিন্তু আপনার লোকেরা এটাকেই সেটি বানিয়েছে। কিছুক্ষণের জন্য পরিবেশে আরও উত্তেজনা ছড়িয়ে পড়ল। আশেপাশের অফিসাররা এক ধাপ পিছিয়ে গেল। অর্জুন আর প্রভাকর মুখোমুখি দাঁড়িয়ে রইল। যেন এক স্ফুলিঙ্গ মুহূর্তেই আগুনে রূপ নেবে। অবশেষে প্রভাকর দীর্ঘশ্বাস ফেল। মুখে হালকা হাসি এনে বলল, চলুন ক্যাপ্টেন। ধরে নিলাম তারা হয়তো একটু বাড়াবাড়ি করে ফেলেছে, কিন্তু ওদের খুঁজে বের করতে সময় লাগবে। বলুন, আপনি চান কি? অর্জুন সরাসরি বলল, আমি চাই এখনই, এই মুহূর্তে তাদের দুজনকে আমার সামনে হাজির করা হোক। না হলে আমি নিজেই খুঁজতে বের হব। তখন হয়তো ব্যাপারটা আপনারা মোটেও পছন্দ করবেন না। প্রভাকরের হাসি মুহূর্তের জন্য লোপ পেয়েছিল। সে চেয়ে চেয়ে বলল, শুনেছি তারা দুজন পুরনো গোডাউনে আছে, যা শহরের মগরবি বাইপাসের পেছনে। কিন্তু আপনি একা যাকেন না, ওই জায়গাটা বিপজ্জনক। অর্জুন এক মুহূর্ত ঝাপসা হয়নি। তার কণ্ঠে শীতল দিতা ছিল। বিপদ হবে শুধু তাদের জন্য। বলেই সে ঘুরে তীব্র পদক্ষেপে স্টেশন থেকে বেরিয়ে গেল। বাইরে দাঁড়ানো কনস্টেবলরা তার পদ্ধতিতে সেই ভার অনুভব করছিল, যা কেবল একজন যোদ্ধার মধ্যে থাকে। এবং এই মুহূর্তে অর্জুন শুধু একজন ভাই নয়, এক যোদ্ধাও, যে তার বোনের জন্য ন্যায় প্রতিষ্ঠা করতে যাচ্ছিল। প্রভাকর দরজার পাশে দাঁড়িয়ে তাকাচ্ছিল। তার ঠোঁটের কোণে হালকা হাসি ফিরে এলো, কিন্তু এটি আর বন্ধুত্বপূর্ণ ছিল না, বরং ভেতরের কোনো কৌশলের ইঙ্গিত। সে ধীরে বলল, চলুন, খেলা শুরু হয়েছে।
প্রভাকর নায়ককে ছাড়ার সময় অর্জুনের মনে কোনো বিভ্রান্তি আর ছিল না। সে নিজের পকেট থেকে ফোন বের করে সরাসরি ইউনিটের নম্বরে কল দিল। ফোনের অন্য পাশে এক জওয়ান সঙ্গে সঙ্গে উত্তর দিল, জি ক্যাপ্টেন, হুকুম করুন। অর্জুন স্পষ্ট ও শক্ত কণ্ঠে বলল, 2 জন সশস্ত্র জওয়ান আর একটি বর্মবাহী গাড়ি সঙ্গে সঙ্গে মোগরবি বাইপাসের শেষ প্রান্তে পৌঁছে দাও। লোকেশন আমি পাঠাচ্ছি। এটি জরুরি মিশন, কোনো প্রশ্ন নয়। জি স্যার, 10 মিনিটে পৌঁছাচ্ছি, উত্তর এলো। ফোন রেখে অর্জুন বাইক স্টার্ট দিল এবং গলিগুলো পেরিয়ে দ্রুত বেরিয়ে গেল। তার হৃদয়ের ধড়কন আর ইঞ্জিনের গর্জন যেন এক হয়ে গিয়েছিল। প্রতিটি মোড়ে সে রশ্মির ক্ষত মনে করছিল। বোনের চোখে ভয় নয়, বরং সাহস ছিল, আর সেই সাহস এখন অর্জুনের শক্তি হয়ে উঠেছিল। মোগরবি বাইপাসের কাছে পৌঁছার সঙ্গে সঙ্গে পরিবেশ বদলে গেল। শহরের ভিড় ও হট্টগোলের জায়গায় এখন শূন্য রাস্তা এবং ধ্বংসপ্রায় ভবন দেখা যাচ্ছিল। এই এলাকা সন্ধ্যা নেমে গেলে মানুষ এড়িয়ে চলে। দূর থেকে পুরনো গোডাউনের দেয়াল দেখা গেল, যেখানে গ্রেভিটি ও ভাঙা ইটের চিহ্ন স্পষ্ট। অর্জুন বাইকটি একটি শূন্য খুঁটির পাশে দাঁড় করাল এবং চারপাশ পরীক্ষা করল। গোডাউনের সামনে 5-6 জন দাঁড়িয়েছিল, হাতে লাঠি ও লোহার রড। তাদের মুখে সেই গুন্ডাগির ছাপ যা ভস ও রাজেশের মধ্যে সাধারণ। তারা সিগারেটের ধোঁয়া ফুঁকে আর জোরে হাসছিল। কিছুক্ষণের পর বর্মবাহী গাড়ির ভারী আওয়াজ শুনতে পেল। গাড়ি ধীর গতিতে রাস্তার উপর এসে অর্জুনের সামনে থেমে গেল। 2 জওয়ান বাইরে নামল, মুখে গম্ভীরতা, হাতে অস্ত্র। তারা সেলাম দিল। অর্জুন সংক্ষেপে উত্তর দিল, আমরা কাউকে ভয় দেখাতে আসিনি। তবে যদি তারা বুঝে না নেয়, তাহলে ফিরে যাওয়ার কোনো পথ থাকবে না। গাড়ির উপস্থিতিতে গোডাউনের বাইরে দাঁড়ানো গুন্ডাদের মধ্যে হুলস্থুল শুরু হল। একজন বাকিদের বল, এটা কি ঘটছে? ফৌজ এখানে কেন? দ্বিতীয়টি বলল, হয়তো কাউকে খুঁজতে এসেছে, তবে ভস ভাইকে কেউ হাত দিতে পারবে না। অর্জুন বর্মবাহী গাড়ির সামনে এসে দাঁড়াল। উচ্চ কণ্ঠে বলল, ইন্সপেক্টর ভস সিং ও সাব ইন্সপেক্টর রাজেশ পাটিলকে সঙ্গে সঙ্গে বাইরে নিয়ে আসো, না হলে আমি নিজে ভিতরে গিয়ে বের করব। গুন্ডেরা একে অপরকে দেখল। তাদের মুখে সামান্য উৎকণ্ঠা দেখা গেল। তারা জানত ফৌজের সঙ্গে মোকাবিলা সাধারণ মানুষের মতো নয়। ঠিক সেই সময় গোডাউনের ভেতর থেকে একটি কণ্ঠ শুনতে পেল, ভসের গভীর ও মক্রু হাসি। ধীরে ধীরে দরজা খোলার সঙ্গে সঙ্গে অন্ধকার থেকে শোনা গেল, ওয়াহ ক্যাপ্টেন সাহেব, স্বাগতম। আমরা আপনার অপেক্ষায় ছিলাম। অর্জুনের চোখ তীক্ষ্ণ হয়ে গেল। এটি কোনো সাধারণ সাক্ষাৎ ছিল না, বরং যুদ্ধক্ষেত্রের আগুনের সূচনা। বর্মবাহী গাড়ির ইঞ্জিন এখনও চালু, এর গর্জন যেন আসন্ন ঝড়ের প্রাকদিপ। গোডাউনের ময়লা ও ভারী দরজা ধীরে ধীরে খোলার সঙ্গে সঙ্গে প্রথমে ভস সিং দেখা গেল। তার পোশাক ইউনিফর্মে, কিন্তু ভঙ্গি যেন কোনো গ্যাংয়ের প্রধানের মতো। তার পেছনে রাজেশ পাটিল আসলো, হাত জোড়ে, ঠোঁটে বিদ্রুপমূলক হাসি। তাদের পেছনে অন্ধকারে অনেক ছায়া নড়াচড়া করছিল, যা নিশ্চিতভাবেই তাদের গুন্ডারা। ভস অর্জুনকে উপরে থেকে নিচ পর্যন্ত দেখল, যেন তার সাহসের সঙ্গে খেলা করছে। তোমার বোনের ভালোবাসা তোমাকে এখানে এনেছে ক্যাপ্টেন সাহেব, সে বলল, কণ্ঠে তাড়নাসূচক উন্মাদনা। অর্জুন এক পা এগিয়ে সোজা উত্তর দিল, তুমি আমার বোনের উপর হাত তুলেছ, তাকে আহত করেছ এবং তার স্কুটি নিয়েছ। আর এবার তুমি ইউনিফর্মের আড়ালে লুকোতে পারবে না। রাজেশ হাসতে হাসতে বলল, এখানে ইউনিফর্মের নয়, এখানে ভসের রাজ। অর্জুন পেছনে ইঙ্গিত করল এবং বর্মবাহী গাড়ির হর্নের আওয়াজ বাতাসে ছড়িয়ে গেল। 2 জওয়ান এগিয়ে এল, মুখে গম্ভীরতা, হাতে অস্ত্র। এ দৃশ্য দেখে ভসের পেছনে দাঁড়ানো কিছু গুন্ডা ভয়ে তারা থমকে গেল। তবে ভস ও রাজেশের হাসি অটল রইল। এই ফৌজিকে দেখাও, এখানে আইনকে তৈরি করে। ভস নিজের লোকদের ইঙ্গিত করল। হঠাৎ প্রায় 15 জন গুন্ডা বিভিন্ন জায়গা থেকে বেরিয়ে এল। কারো হাতে লাঠি, কারো হাতে লোহার চেইন ঘুরছে, আর কারো হাতে ঝকঝকে ছুরি। তাদের চোখে শুধুই এক বার্তা লেখা, ধমক। অর্জুন ফৌজি ড্রাইভারকে ইঙ্গিত করল, দরজা ভেঙো। বর্মবাহী গাড়ি এগোল। ইঞ্জিনের গর্জনের সঙ্গে সঙ্গে গাড়ির সামনের অংশ গোডাউনের লোহার দরজার সঙ্গে ধাক্কা খেল। বিস্ফোরণের শব্দ গলিগুলোয় প্রতিধ্বনিত হল। কাঠ ও লোহা বাতাসে উড়ে গেল। ধুলো চারদিকে ছড়িয়ে পড়ল, আর গুন্ডারা পেছনে সরে যেতে বাধ্য হল। ধুলোয়ের মধ্যে অর্জুন সোজা দাঁড়িয়ে রইল। তার মুখে রোদে ঝলমল, চোখে সেই ফৌজি দিতা। এখন খেলা তোমাদের নীতির উপর নয়, আমার নীতির উপর হবে।
ভস বিদ্রূপ করে বল, ফিল্মি ডায়লগ মনে করেই এসেছে। কিন্তু এখানে ফলাফল সবসময় একই হয়, যে আমাদের বিরুদ্ধে আসে সে মাটিতে চাটবে। অর্জুন সময় নষ্ট না করে নিজের অবস্থান শক্ত করল। ফৌজি জওয়ানরা দুপাশে মোর্চা বন্ধ করল, অস্ত্র হাতে এবং চোখে সতর্কতা। গোডাউনের ভেতর থেকে আরও লোক বের হতে লাগল। মনে হচ্ছিল এটি শুধু একটি গ্যাং নয়, পুরো নেটওয়ার্ক। পরিবেশ এত উত্তেজিত যে সামান্য ভুল পদক্ষেপ যেন বিস্ফোরণ। পেছনে বাতাসে মিশে আছে ঘামের এবং ধুলোর গন্ধ। অর্জুন ভসের চোখের দিকে চেয়ে বলল, তোমার কাছে একটা সুযোগ আছে। ইউনিফর্ম খুলো, আমার বোনের কাছে ক্ষমা চাও এবং নিজেকে আইনের হাতে তুলে দাও। রাজেশ হাসতে হাসতে বলল, এরা ভেবে আর্মি মানেই ভয় দেখালেই সবাই নত হবে। এখানে ক্যাপ্টেন, তোমার কেউ শোনে না। অর্জুন গভীর নিঃশ্বাস নিল এবং অস্ত্র ধরল। কিন্তু তার এই সিদ্ধান্তের সঙ্গে সঙ্গেই ভস ইঙ্গিত করল, গুন্ডারা গর্জে উঠল এবং এগোতে লাগল। দৃশ্যটি যেন যুদ্ধক্ষেত্র। পার্থক্য শুধু এতটুকুই যে এখানে শত্রু অন্য দেশের নয়, নিজের দেশের সাধারণ মানুষের উপর অন্যায় করা ইউনিফর্মধারী ও তাদের সহযোগী। অর্জুন জানত এখন পিছনে হাঁটা দুর্বলতা, আর দুর্বলতা তার জীবনে কখনো গ্রহণযোগ্য নয়। ধুলো পুরোপুরি বসে ওঠার আগেই এক দীর্ঘকদন গুন্ডা লাঠি ঘুরিয়ে অর্জুনের দিকে আঘাত করল। অর্জুন দ্রুত পেছনে সরল। লাঠি কেবল তার কাঁধে লেগে গেল। সে সঙ্গে সঙ্গে লাঠিটি দুই হাত দিয়ে ধরে একটি ঝটকায় টেনে গুন্ডাকে ঘুরিয়ে মাটিতে ফেলে দিল। বিস্ফোরণের মতো শব্দের সঙ্গে ধুলোতে গুড়ি পড়ল, গুন্ডা করাহা করতে লাগল। বাকি গুন্ডাদের মুখে মুহূর্তের জন্য হেসে খেসে ভীতি দেখা গেল। কিন্তু ভসের চিৎকারে তারা আবার জোশে আসল। মারো, তাকে পেছনে সরতে দেব না। তার কণ্ঠে ছিল রাগ ও উৎকণ্ঠা। আরও গুন্ডা পিছন থেকে হামলা করল। একজন রড দিয়ে আঘাত করল, আর আরেকজন সরাসরি ঘুষ মেরে আক্রমণ করল। অর্জুন মোড়ে রডটি কনুই দিয়ে থামাল। ঘুষ এড়িয়ে গিয়ে সে কাঁধ ধরে সামনে ঠেলে দিল। তারপর একজনকে হাঁটু দিয়ে পেটের দিকে আঘাত করল। হামলাকারী লড়াই করতে করতে পিছনে লুটিয়ে পড়ল। ঠিক তখন রাজেশ এগোতে লাগল। হাতে একটি লম্বা লোহার রড। তার ঠোঁটে অদ্ভুত হাসি, যেন নিশ্চিত যে আঘাত কার্যকর হবে। সে সম্পূর্ণ শক্তি দিয়ে আঘাত করল। কিন্তু অর্জুন তার হাত ধরে রডটি কেড়ে নিয়ে বিপরীত দিকে আঘাত করল। রডের ঠান্ডা ধাত রাজেশের বাহুর সঙ্গে লেগে সে পেছনে সরে গেল। বাহু ধরে ব্যথা থেকে করাহা করল। ফৌজি জওয়ানরা, যারা বর্মবাহী গাড়ির কাছে দাঁড়িয়েছিল, এখন অর্জুনকে ঘিরে একটি বৃত্ত তৈরি করল। তারা জানত এই লড়াই একজনের জন্য নয়, নীতির এবং ন্যায়ের জন্য। ভস আর সহ্য করতে পারল না। সে নিজে এগোল, ভারী পদক্ষেপে। আজ দেখাবো ফৌজি ইউনিফর্মের অহং কিভাবে ভাঙানো হয়। সে তীব্র ঘুষ দিয়ে অর্জুনের দিকে আঘাত করল। অর্জুন ঝুঁকে তা রক্ষা করল এবং পাল্টা হয়ে তার পায়ে লাথি মারল। ভস মুহূর্তের জন্য দোল খাইল, তবে সমন্বয় ফিরে পেল। এটি শুধু এক আঘাত, এখন দেখো আসল খেলা। ভস গর্জে উঠল, এবার বাম হাত দিয়ে হুক মারতে আসল। অর্জুন তার বাহু দিয়ে থামিয়ে ডান হাতে তার চোয়ালকে এক ঘুষ মেরে দিল। ভসের ঠোঁট থেকে রক্ত বেরোল, অহং মুহূর্তের জন্য ভেঙে গেল। কিন্তু সে এখনও দাঁড়িয়েছিল। পেছনে দাঁড়ানো দুই গুন্ডা সুযোগ পেয়ে অর্জুনের দিকে ছুটল। একজন পিছন থেকে গলা ধরতে চাইল, আরেকজন সামনে থেকে লাথি মারতে আসল। অর্জুন পেছনের পায়ের এড়িতে লাথি মারল, সে চিৎকার করে সরে গেল। সামনে থেকে আসা আক্রমণ এড়িয়ে অর্জুন দুহাত দিয়ে তাকে মাটিতে ফেলে দিল। চারপাশে আওয়াজ বেড়ে গেল। কিছু গুন্ডা পিছনে সরে গেল, কিন্তু ভসের ক্রমাগত চিৎকার তাদের আবার এগোতে প্রলুব্ধ করছিল। ভয় করো না, এটি একা। অর্জুনের মুখে ঘাম ও ধুলো মিশেছিল। শ্বাস নেওয়া তীব্র, কিন্তু চোখে এমন আলো যা যোদ্ধার সিদ্ধান্ত মুহূর্তে আসে। তার চিন্তা পরিষ্কার, এরা শুধু ইউনিফর্মের আড়ালে লুকানো ভীতু, আর আজ তাদের প্রকৃত রূপ সকলের সামনে আসবে। রাজেশ আবার সাহস জোগাল এবং ভসের সঙ্গে মিলিয়ে অর্জুনের ওপর দুইজন হামলা করল। ভস সরাসরি ঘুষ মেরল, আর রাজেশ কোমরের দিকে আঘাত করল। অর্জুন মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিল। বাম হাত দিয়ে ভসের ঘুষ রোধ করল। এক ঝটকায় পিছনে ঘুরে অর্জুন নিজের কনুই রাজেশের বুকে ঠেকাল। রাজেশের শ্বাস বন্ধ হয়ে গেল এবং সে পিছনে লুটিয়ে পড়ল। ভস সুযোগ দেখেই লাথি মারার চেষ্টা করল, কিন্তু অর্জুন তার গোড়ালি ধরে উপরের দিকে ঘুরিয়ে দিল। ভস দোল খেল এবং মাটিতে পড়ল, তবে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াল। এই সংঘর্ষে গুন্ডাদের মুখে ভীতি দেখা দিতে লাগল। এটি সাধারণ লড়াই ছিল না।
এটি এমন একটি মোকাবেলা যেখানে একদিকে অহংকার, গরুরু এবং শক্তির ভুল ব্যবহার, আর অন্যদিকে সত্য ও দিতা। অর্জুনের মনে বারবার রাশ্মির জখম অবস্থার ছবি ঘুরছে, মুভির মতো। সে জানে এই লড়াই শুধু তার গৌরবের জন্য নয়, সেই প্রতিশ্রুতির জন্য যা সে নিজের বোনকে দিয়েছিল, ন্যায়ের প্রতিশ্রুতি। লড়াইয়ের তীব্রতা তার অস্থিরতার ওপর নির্ভর করছে। মাটির ধুলো, ঘামের গন্ধ এবং লোহার আঘাতের শব্দ পুরো পরিবেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে। অর্জুন তখনই এক গুন্ডাকে মাটিতে ফেলে দিয়েছিল যে হঠাৎ পিছন থেকে রাজেশ তীব্র ধাপ নিয়ে এগোল এবং অর্জুনের দুই বাহু শক্তভাবে ধরাল। সে সমস্ত শক্তি দিয়ে অর্জুনের বাহু পিছনে মোড় করার চেষ্টা করল যেন সে কোনো কৌশল নিতে না পারে। ধরে ফেলো এটাকে। রাজেশ ভসকে ডেকল, যার শ্বাস ভারী হয়ে গেছে। চোখে ছিল মন্দ হাসি। এবার দেখাই এই আর্মি ওলেকে কেমন রস নেওয়া হয়। ভস গর্জে উঠল এবং দ্রুত এগোল। সুযোগ পেয়ে অর্জুনের পেটের দিকে শক্ত ঘুষ মেরল। ধাক্কায় অর্জুনের দেহ সামনের দিকে ঝুঁকল এবং মুখে রক্তের স্বাদ এল। এক মুহূর্তের জন্য শ্বাস বন্ধ হয়ে গেল। তবে মুখে ভয় নয়, বরং এক অদ্ভুত দিতা। তোমরা কি পুলিশ, না মাফিয়া? অর্জুন চেপে কণ্ঠে বলল, যেখানে রাগ এবং বিদ্রুপ উভয় ছিল। ভস হেসে বলল, আমাদের বসের নাম শুনলে কাঁপে যাবে। ডিএসপি প্রবীণ নায়ক, প্রভাকর নায়ক। অর্জুন এটি শুনেই চোখ ছোট করল। তার সন্দেহ নিশ্চিত বিশ্বাসে পরিণত হল, উপর থেকে এই জুলুমকে সুরক্ষা দেওয়া হচ্ছে। রাজেশ আরও বিদ্রুপ করল, এসেই গেছে সে। তোমাদের নিজে শাস্তি দেবে। হয়তো ইউনিফর্মে তোমাদের গর্ব ভাঙা আরও মজা হবে। অর্জুন দাঁত শক্ত করল, আজই তোমাদের খেলা শেষ। এই সময় গোডাউনের ভিতর থেকে আওয়াজ। আলোতে দেখা গেল এক ভারী ছায়া। ডিএসপি প্রভাকর নায়ক নিজে, সঙ্গে দুইজন সশস্ত্র কর্মকর্তা, যারা সাধারণ পুলিশ থেকে অনেক বেশি প্রাইভেট বডিগার্ড মনে হচ্ছিল। প্রভাকরের মুখে বিজয়ী হাসি। ক্যাপ্টেন সাহেব, স্বাগতম। আপনি যেমন মানুষ সীমান্তে ভালো লাগে, এখানে শহরে এটি আমাদের এলাকা। অর্জুন সরাসরি তাকিয়ে বলল, তোমার লোকেরা আমার বোনের উপর হামলা করেছে, ঘুষ নিয়েছে এবং খোলা চুল্লির মতো আইনকে উপেক্ষা করেছে। সবকিছুর জন্য তুমি দায়ী। প্রভাকরের হাসি গভীর হয়ে গেল। দায়িত্ব আমি। এই শহরের আইন আমি। যা চাই তাই হয়, আর তুমি এখানে এসে নিজের জীবন ঝুঁকিতে ফেলেছ। তার ইঙ্গিতে ভস ও রাজেশ অর্জুনকে আরও শক্ত করে ধরাল। প্রভাকর কাছে এসে ধীরে বলল, আজ থেকে তুমি শুধু একটি বার্তা নিয়ে যাবে, আমাদের শক্তি ইউনিফর্মের উপরে। অর্জুন এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল, যেন নিজের শেষ সাহস জড়ো করছে। হঠাৎ সে পুরো শক্তি দিয়ে মাথা পেছনে মেরল, রাজেশের নাকের সঙ্গে লাগল। একটি তীব্র চিৎকার এবং ধরপাকড় ঢিলা হয়ে গেল। সুযোগ নিতেই অর্জুন নিজেকে মুক্ত করল এবং ভসের চোয়ালে একটি ঘুষ মেরল। ভস পিছনে লাফ দিয়ে পড়ল। তার মুখে বিস্ময় এবং রাগের সংমিশ্রণ। প্রভাকর সরে দাঁড়াল, তবে চোখে এখনো আস্থার ঝলক। তুমি এক, আমরা ডজন। অর্জুন উত্তর দিল, ফারাক এটা, তোমরা জুলুমের জন্য দাঁড়িয়ে আছো, আমি ন্যায়ের জন্য। তোমাদের লোক সংখ্যা বেশি হতে পারে, কিন্তু সাহস কখনো নয়। মুখালমা শেষ হতেই গোডাউনের বাইরে সাইরেনের তীব্র শব্দ ভেসে উঠল। পুলিশ এবং ফৌজি যানগুলো দ্রুত কাছে আসছিল। প্রভাকরের মুখে এক মুহূর্তের জন্য কঠোরতা দেখা দিল। মনে হল সে বুঝতে পারল পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। অর্জুন হেসে বলল, দেখা যাচ্ছে তোমাদের খেলার সময় শেষ হয়ে গেছে। সাইরেনের আওয়াজ ক্রমশ কাছে আসছিল। গোডাউনের বাইরে ধুলো উড়ছিল, ভারী গাড়ির ইঞ্জিন গড়ছিল। মুহূর্তের মধ্যেই দুটি ফৌজি ট্রাক, অ্যান্টি করাপশন পুলিশের জিপ এবং বর্মবাহী গাড়ি গোডাউনের সামনে এসে থাম। গাড়ি থেকে ভারী অস্ত্রধারী সৈনিক নামল, চোখে দিতা, পা ধাপে ধাপে ভরসা। প্রভাকরের হাসি ম্লান হয়ে গেল। সে বুঝতে পারল এটি সাধারণ গস্ত নয়, এটি একটি সম্পূর্ণ অপারেশন। অ্যান্টি করাপশন ইউনিটের ইনচার্জ এগিয়ে এল। হাতে গ্রেফতারি ওয়ারেন্ট নিয়ে উচ্চস্বরে ঘোষণা করল, ডিএসপি প্রভাকর নায়ক, আপনাকে ঘুষ নেওয়া, ক্ষমতার অবৈধ ব্যবহার এবং শহরের নাগরিকদের উপর সহিংসতার অভিযোগে গ্রেফতার করা হচ্ছে। এই শব্দ শুনে গোডাউনের ভিতরে এবং বাইরে দাঁড়িয়ে থাকা গুন্ডারা একে অপরের দিকে তাকাল। তাদের মুখে সেই আত্মবিশ্বাস আর ছিল না যা কয়েক মিনিট আগে ছিল। ভস ও রাজেশের মুখেও ঘামের ফোঁটা দেখা গেল। প্রভাকর উচ্চস্বরে বলল, তোমরা জানো না আমি কে? আমি এই শহরের ডিএসপি, অ্যান্টি করাপশন ইনচার্জ। ঠান্ডা কণ্ঠে বলল, এখন আপনি আসল অপরাধী, আর আদালতে সবাই দেখবে আপনি কে।
দুটি ফৌজি সৈনিক এগিয়ে এসে ভস ও রাজেশকে আটক করে হাতকড়া পরাল। তারা লড়াই করার চেষ্টা করল, কিন্তু সৈনিকদের ধরপাকড় যেন ফোংলাদের মতো শক্ত। বাকি গুন্ডারা এক এক করে ধরে নেওয়া হল। কেউ পালানোর চেষ্টা করল, কিন্তু বাইরে মোর্চা বন্ধ সৈনিকরা সঙ্গে সঙ্গে তাকে আটক করল। অর্জুন এগিয়ে গিয়ে ভস ও রাজেশের দিকে তাকাল। মুখে দিতা আর একই সঙ্গে শান্তি। সবই ঘটল কারণ তারা একটি সাধারণ মেয়েকে দুর্বল মনে করেছিল। আজ তারা দেখল সত্যের সামনে তাদের শক্তি কিছুই নয়। ঠিক সেই মুহূর্তে পিছন থেকে একটি কণ্ঠ শোনা গেল, ভাই। অর্জুন ফিরে তাকাল। রাশমি সেখানে দাঁড়িয়ে। হাসপাতালে যাওয়ার পরও সে সরাসরি এখানে এসেছে। জখম থাকা সত্ত্বেও চোখে ছিল ঝলক। পদক্ষেপ দিই। সে এগিয়ে গিয়ে নিজের স্কুটির কাছে গেল, যা ফৌজি সৈনিকরা উদ্ধার করেছে। রাশমি ভস ও রাজেশের দিকে তাকিয়ে বলল, এটা সেই মেয়ের উত্তর যার সঙ্গে তোমরা অবহেলা করেছিলে। তোমাদের শক্তি শুধু ভয় দেখানোর, আর আজ তা শেষ হয়ে গেছে। গোডাউনের বাইরে জমে থাকা মানুষজন হাততালি দিতে লাগল। তারা সেই একই লোক যারা কয়েক ঘন্টা আগে ভয়ভীতিতে নীরব ছিল, আজ ন্যায়ের জয় দেখে তাদের মধ্যে সাহস জন্মাল। অ্যান্টি করাপশন দল প্রভাকরকে হাতকড়া পরিয়ে জিপের দিকে নিয়ে গেল। যাওয়ার সময় প্রভাকর অর্জুনকে গুড়িয়ে বলল, এটা শেষ নয় ক্যাপ্টেন। তুমি একটি যুদ্ধ জিতেছ, কিন্তু যুদ্ধ শেষ হয়নি। অর্জুন কণ্ঠে বলল, আমি সেই সব যুদ্ধের জন্য প্রস্তুত যা ন্যায়ের জন্য। গোডাউনের বাইরে পুরো নিয়ন্ত্রণ এখন ফৌজি ও অ্যান্টি করাপশন বাহিনীর হাতে। ভিতরে উদ্ধার করা হলো অস্ত্র, ঘুষের টাকা এবং অবৈধ নথি। মিডিয়ার গাড়িও পৌঁছেছে, ক্যামেরার আলো জ্বলছে। প্রতিবেদকরা পুরো ঘটনা দেখাচ্ছিল যেন পুরো শহর বুঝতে পারে দুর্নীতির পরিণতি কি। রাশমি অর্জুনের কাছে এসে ধীরে বলল, ভাই, আজ তুমি শুধু আমার নয়, তাদের সকলের প্রতিশোধ নিয়েছ যাদের উপর এদের জুলুম হয়েছিল। অর্জুন হেসে বলল, না রাশমি, আজ তুমি জয় পেয়েছ। তুমি ভয় না পেয়ে লড়াই করেছ, আর সেটাই আসল জয়। এরপর সেই দিন আসল, যার অপেক্ষা শুধু রাশমি এবং অর্জুন করছিল না, পুরো শহরের মানুষই। সেশন কোর্টের বড় হলে রাশমি তার জখম থাকা সত্ত্বেও আত্মবিশ্বাসীভাবে বসে আছে। সঙ্গে অর্জুন দাঁড়িয়েছে সাধারণ পোশাকে, কিন্তু সেই একই মর্যাদা ও দিতা নিয়ে যা একজন সৈনিক রাখে। কোথাও না কোথাও আদালত, অ্যান্টি করাপশন টিম, মিডিয়ার প্রতিনিধি, সাধারণ মানুষ এবং সেই সব মানুষ যারা বহু বছর ধরে প্রভাকর নায়ক ও তার সঙ্গীদের অত্যাচারের শিকার হয়েছিল, সবার উপস্থিতি। পিছনে তিরঙ্গা ঝান্ডা লাফালাফি করছে, আর কক্ষে নেমে আছে এক গভীর, সংযত নীরবতা। আদালতের কার্যক্রম শুরু হল। প্রসিকিউটর গোডাউন থেকে উদ্ধার হওয়া প্রমাণ উপস্থাপন করল। ঘুষের বড় অঙ্কের টাকা, অবৈধ অস্ত্র, শহরের নাগরিকদের ওপর সহিংসতার ভিডিও এবং নথি, যেখানে অসংখ্য নিরীহ মানুষের নাম তালিকাভুক্ত। প্রতিটি প্রমাণের সঙ্গে বিচারকের দৃষ্টি ক্রমশ কঠোর হয়ে উঠল। এরপর রাশমির বিবৃতি রেকর্ড করা হল। সে উঠে দাঁড়াল, সরাসরি কক্ষে উপস্থিত সবাইকে মুখোমুখি হয়ে বলল, এই মানুষগুলো আমাকে একটি সাধারণ, দুর্বল মেয়ে মনে করেছিল, যাকে ভয় দেখিয়ে নীরব করা যাবে। কিন্তু আমি এখানে দাঁড়িয়ে আছি কারণ আমার ভাই আমাকে শিখিয়েছে সত্য কখনো ভয় পায় না। আজ আমি শুধুমাত্র নিজের জন্য নয়, তাদের জন্যও ন্যায়ের দাবি জানাচ্ছি যারা তাদের অত্যাচারের শিকার হয়েছে। তার শব্দ কক্ষে প্রতিধ্বনিত হল। কেউ কেউ চোখ মুছছিল। মিডিয়ার ক্যামেরা এই মুহূর্ত সরাসরি সম্প্রচার করছিল, আর শহরের মানুষ টিভি স্ক্রিনের সামনে বসে রাশমির সাহস দেখছিল। প্রভাকর নায়ক, ঘোষ ও রাজেশ সবাই আদালতের কক্ষের কাঠের খাটে দাঁড়িয়ে। এখন তাদের মুখে অহংকারের পরিবর্তে লজ্জা ও ভয়। প্রতিরক্ষার আইনজীবী চেষ্টা করেছিল তাদের দুর্বল দেখাতে, কিন্তু প্রমাণ এবং সাক্ষীর সাক্ষ্য এতটাই শক্তিশালী যে কোনো রক্ষা সম্ভব হয়নি। কয়েক ঘণ্টা দীর্ঘ শুনানির পর বিচারক রায় ঘোষণা করলেন। ডিএসপি প্রভাকর নায়ক এবং তার সহযোগী ঘোষ শর্মা ও রাজেশ যাদব শহরের নাগরিকদের উপর সহিংসতা, ক্ষমতার অবৈধ ব্যবহার এবং ঘুষ নেওয়ার অপরাধে দোষী। তাদের 5 বছরের কঠোর কারাদণ্ডের ব্যবস্থা করা হল। এই শুনে আদালতের কক্ষে তালি বেজে উঠল। রাশমি গভীর শ্বাস নিল, যেন বছরের পর বছর ধরে থাকা বোঝা কমে গেল। অর্জুন তার কাঁধে হাত রাখল আর ধীরে বলল, এই জয় তোমার, রাশমি। আদালত থেকে বের হওয়ার সময় মিডিয়া রাশমিকে প্রশ্ন করল, কিভাবে এই সাফল্য দেখছেন? সে হাসি মুখে উত্তর দিল, এই জয় শুধুমাত্র আমার নয়, এটি প্রতিটি মেয়ের জয় যার কণ্ঠস্বরকে উচ্চারণ করার সাহস থাকা প্রয়োজন। আজ আমি সকলকে বলতে চাই, সত্যের পক্ষে দাঁড়ালে সবচেয়ে শক্তিশালী শক্তিও ঝুঁকে পড়ে।
সেই দিন শহরে নতুন এক বাতাস বইতে শুরু করল। মানুষ বেশি আত্মবিশ্বাসী বোধ করতে শুরু করল যে ন্যায় সম্ভব। অ্যান্টি করাপশন ইউনিট আরও অনেক মামলা পেতে শুরু করল, কারণ মানুষ এখন ভয় নয়, অভিযোগ জানাচ্ছিল। রাশমি তার জীবনের দিকে ফিরে গেল, কিন্তু তার সাহসের গল্প স্কুল ও কলেজে ছড়িয়ে পড়ল। অর্জুনকে এই অপারেশনের সফলতার জন্য উচ্চ পর্যায়ের স্বীকৃতি দেওয়া হল, কিন্তু সে সেই সম্মান তার বোন রাশমিকে উৎসর্গ করল। তোমার সাহসের স্বীকৃতি, আমার নয়। সেই দিন থেকে এই শহরে দুর্নীতির বিরুদ্ধে নতুন এক ঢেউ উঠল। মানুষ রাশমিকে কেবল একটি সাহসী মেয়ে হিসেবে নয়, বরং ন্যায়ের প্রতীক হিসেবে চেনা শুরু করল।